আসসালামু আলাইকুম। কোটচাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ কবির উদ্দিন, সহকারী শিক্ষক গণিত, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী এবং যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ সেশনে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের 17 অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে। পরিসংখ্যানের আজ তৃতীয় পর্ব। প্রিয় শিক্ষার্থী, যারা এই মুহূর্তে আমার এই লাইভে যোগ দিয়েছ সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তোমরা এই ক্লাসটি শেয়ার করবে এবং অন্য বন্ধুদেরকেও জানিয়ে দিবে যে তারা যেন শেয়ার করে। তাহলে এই ক্লাসটি সবাই দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমি আলোচনা করেছিলাম পরিসংখ্যানের সারণীভুক্ত যে উপাত্ত থাকে সেই উপাত্ত থেকে কিভাবে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় এবং কিভাবে অঙ্কনের বর্ণনা দিতে হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং এরই পরিপ্রেক্ষিতে তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম। সেটি হচ্ছে অনুশীলনী 17-এর 14-এর গ নম্বর। সেখানে ছিল যে সারণীভুক্ত উপাত্ত থেকে কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয়। জানি না তোমরা কতটুকু পেরেছ, তবে তোমরা পারবে এতটুকুই আমি আশা করব, কারণ গতদিন এ বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই তোমরা জানিয়ে দাও যে আমার এই ক্লাস তোমরা ঠিকমতো দেখতে পারছো কিনা। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা লেখাগুলো স্পষ্ট দেখা যায় কিনা, লেখাগুলো স্পষ্ট দেখা যায় কিনা এবং আমার দেখা যায় কিনা সেটা তোমরা দেখো। হ্যাঁ, দেখা যায়। দেখো তো দেখা যায় কি না। হ্যাঁ, দেখা যায় বন্ধুরা। আচ্ছা, তাহলে আমার এই কাছে যে ডিভাইসটা আছে এটা একটু সমস্যার কারণে আমি দেখতে পাচ্ছি না যে কমেন্টে কারা কি লিখছে বা বলছে। যা হোক বন্ধুরা, আমি ধরে নিলাম যে আমার এই লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। তো কমেন্ট করলেও আমি আজকে অবশ্যই বুঝতে পারবো না, এই জন্য তোমরা দেখো, বিষয়টা শুধু দেখো। আমি
একে একে কাজটা করি। আজকে মূল আলোচনার বিষয় যে সারণীভুক্ত উপাত্ত থেকে কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয় এবং অঙ্কনের বিবরণ কিভাবে লিখতে হয়, আমি সেটা নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো যাই হোক, আজকের শিক্ষণফল হবে যে এই পাঠ শেষে কিভাবে তোমরা অজীব রেখা অঙ্কন করতে পারবে এবং অঙ্কনের বর্ণনা করতে পারবে, সেটাই তোমরা জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে। তো যাই হোক, আমি মূল আলোচনায় চলে আসি। আশা করি তোমরা গ্রাফ পেপার, মূল বই, খাতা, কলম এগুলো সাথে নিয়েই আছো। তো এখানে দেখো, অজীব রেখা হচ্ছে গতদিন আমি আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য যেভাবে সারণী তৈরি করেছিলাম ঠিক সেভাবেই সারণী তৈরি করতে হবে, সেভাবে সারণী তৈরি করতে হবে। দেখো, আমি একটা সারণী তৈরি করছি। সারণীটা খেয়াল করো তোমরা ভালো করে। এখানে এটা হবে শ্রেণী বিভাগ বা শ্রেণী ব্যাপ্তির কলাম, এরপরে গণসংখ্যা এর কলাম, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা এর কলাম। এক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এই কলামটা দেওয়ার প্রয়োজন নেই, এটা দেওয়ার প্রয়োজন হয় না অজীব রেখার আঁকার জন্য। তো কেউ যদি দেয় সেক্ষেত্রে পূর্ণ সংখ্যায় অবশ্যই দিতে হয়, সেটা আমি পরে আলোচনা করব। আপাতত দেখো যে অজীব রেখা আঁকার জন্য মূলত আমাদের কলাম তিনটা হলেই হবে। প্রথমে শ্রেণী, এরপরে গণসংখ্যা, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা। প্রথমে শ্রেণী বা শ্রেণী বিভাগ বা শ্রেণী ব্যাপ্তি যেটাই আমরা বলি না কেন, এরপরে গণসংখ্যা, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, আমি এখানে শ্রেণী যদি 30 থেকে ধরি, 30, 31, 32, 33, 34, আমি এখানে 34 দিলাম। এরপরে 35 থেকে 35, 36, 37, 38, 39 দেব। এরপরে দেব 40 থেকে 44, এরপরে দেব 45 থেকে 49, এরপরে দেব 50 থেকে 54, সর্বশেষ 55 থেকে 59। তাহলে এখানে দেখো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কত করে আছে? 5 করে আছে। 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44 প্রত্যেকেই কিন্তু এখানে ব্যবধান, এখানে প্রত্যেক শ্রেণীতে ব্যবধান 5 করে আছে। অর্থাৎ নিম্ন সীমা এখানে 30, উচ্চ সীমা 34। তো এখানে গণসংখ্যা এখানে ধরে নিলাম আমি 3, এটা 5 ধরি, এটা যদি 10 ধরে নিলাম, এটা 7 ধরে নিই, এটা ধরে নিই 4, এটা ধরে নিলাম 2। এইভাবে গণসংখ্যাগুলো আছে। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় এটা তো গত ক্লাসে আলোচনা হয়েছে। গণসংখ্যা প্রথমে যে 3 আছে 3 সরাসরি বসে যাবে। এরপরে দেখো 3 এর সাথে 5 যোগ করো, 3 আর 5 কত? 8। 8 এবং 10 কত হয়? 18। 18 আর 7 কত হবে? 18 আর 7 হবে 25।
25 আর 4 হবে 29, 29 আর 2 হবে 31। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যখন তোমার এই গাণিতিক সমস্যা আসবে, গাণিতিক সমস্যাটা আসবে মূলত এইভাবে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে। বলবে যে এই উপাত্ত থেকে অজীব রেখা আঁকো এবং অঙ্কনে বিবরণ দাও। সেই ক্ষেত্রে তুমি কি করবে, এই শ্রেণী তো প্রশ্নে থাকবেই, গণসংখ্যাও থাকবে, অতিরিক্তভাবে তোমাকে ক্রমযুক্ত গণসংখ্যা এটা বের করে নিতে হবে। ক্রমযুক্ত গণসংখ্যা এটা বের করে নিতে হবে অতিরিক্তভাবে। তো এখানে দেখো যে এই যে ক্রমযুক্ত গণসংখ্যা তৈরি করলাম, এখানে কি করব, সাময়িক একটু সমস্যা আমি ঠিক করে নিই। দু এক মিনিট ওয়েট করো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, আমি ডিভাইসটা ঠিক করেছি, এই জন্য একটু ডিভাইস, আমার কাছে যে ডিভাইসটা ছিল সেটা একটু সমস্যা ছিল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যা হোক, আমি এই ডিভাইসটা ঠিক করেছি এই মুহূর্তে। যা হোক, ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মোশাররফ রহমান স্যার। আচ্ছা, আমি এতক্ষণ এই ডিভাইসে দেখতে পারছিলাম না, আসলে লেখাটা ঠিক মতো ঠিক আসছিল কিনা আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, ডিভাইসটা এই মুহূর্তে ঠিক করলাম। ঠিক আছে, ধন্যবাদ। সাময়িক বিঘ্ন ঘটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখো, যে আমি আবার বলি, আজানের জন্য আমরা 2-1 মিনিট বিরতি নিচ্ছি।
আচ্ছা দেখো বন্ধুরা, আমরা আজানের পরে আবার শুরু করতে যাচ্ছি। দেখো এখানে মূলত আমাদের আলোচনা যে অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয়। তো এখানে শ্রেণী প্রশ্নোল্লেখ থাকবে, গণসংখ্যা থাকবে, ক্রমযুক্ত গণসংখ্যাটা অতিরিক্তভাবে বের করে নিতে হবে। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাফ পেপারে এভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দাগ দিয়ে নিতে হবে। এটা 5 ঘর অন্তর অন্তর। আছে এখানে। এটা 30, 35, 40, 45, 50, 55, 60। আর এটা ভাঙা চিহ্ন, এরপরে এটা 5, 10, 15, 20, 25, 30 এবং 35। এটা শ্রেণী সীমা, আর এটা গণসংখ্যা, এটা গণসংখ্যা আর এটা শ্রেণী সীমা। এখন দেখো বন্ধুরা, হ্যাঁ ঠিক মতো দেখা যাচ্ছে কিনা? আমার মনে হয় দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ওকে। হ্যাঁ দেখা যায়। আমি দেখো প্রথমে থেকে বলি যে এমনভাবে একটা সারণী দেওয়া থাকবে, প্রশ্ন থাকবে যে এই সারণীর উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। সেই ক্ষেত্রে তুমি কি করবে, গ্রাফ পেপারে দেখবা যে ছোট ছোট ঘর আছে। এই ছোট ছোট এক একটা ঘর মানে 1 বর্গ একক আমরা ধরি। তো এরপরে দেখবা যে 5 ঘর অন্তর অন্তর ছোট ছোট যে ঘর আছে, 5 ঘর অন্তর অন্তর এরা মোটা করে দাগ দেওয়া আছে, সবুজ দাগ বা লাল দাগ, এরা মোটা করে দাগ দেওয়া আছে। কোনো কোনো গ্রাফ পেপারে 10 ঘর অন্তর অন্তরও দাগ দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে 5 ঘর অন্তর অন্তর, দেখো 0 থেকে 30 পর্যন্ত এটা 5, 35, 40, এটা 5 ঘর। হ্যাঁ 5 ঘর। এখন এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে এখানে দেখো 30 থেকে আমি শুরু করেছি। তো 30 থেকে শুরু করেছি। প্রথমে দেখো 0 থেকে এ পর্যন্ত ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে। এটা মনে করতে হবে যে এই 0 থেকে 30 পর্যন্ত ভাঙা চিহ্নের ভিতরে মনে করতে হবে যে 30টা ঘর আছে, এই কারণেই ভাঙা চিহ্নটা দেওয়া হয়েছে। তাহলে আমরা 30 থেকে শুরু করলাম। এরপরে দেখো 35, এখানে তুমি ঠিক নিম্ন সীমা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই তুমি উঠাবে। হ্যাঁ প্রথমে 30 দিবে, এরপরে 35, এরপরে 40, 45, 50, 55 বা সর্বশেষ আছে কত 60 পর্যন্ত আমরা দিয়ে দিলাম। তো এখন দেখো দেখা যাচ্ছে কিনা? আচ্ছা দেখা যাচ্ছে। তো এখন দেখো যে অজীব রেখা আঁকতে হলে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রমযুক্ত গণসংখ্যাটা দেখে তোমাকে এখানে দাগ দিতে হবে। সেটা কি, এই যে 30 থেকে 35, এটা তুমি যদি 3 ঘর পর্যন্ত উঠাও, এখানে 5 ঘর, এটা যদি 3 ঘর পর্যন্ত উঠতো, ধরে নাও এটা আয়তলে ঘেয়েছে।
30 থেকে 35-এ এখানে আয়তলেখ ধরে নাও যে 3 ঘর পর্যন্ত উঠেছে। তোমাকে কিন্তু পুরো মজুদ গণসংখ্যা থেকে দিতে হবে। তো 3 ঘর পর্যন্ত যদি আয়তলেখ ওঠে তাহলে আয়তলেখের এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হবে নিম্ন সীমা, আর এটা হচ্ছে উচ্চ সীমা। তো তোমাকে কি করতে হবে? উচ্চ সীমায় বিন্দু দিতে হবে, মনে থাকবে? উচ্চ সীমায় বিন্দু দিতে হবে। আবার দেখো, এই যে আয়তলেখ, এখানে উচ্চ সীমায় তুমি বিন্দু দিলে, এরপরে কত? 8। তাহলে 8 যদি ওঠে তাহলে ধরে নাও এই পর্যন্ত উঠছে 8, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 8। 8 দেওয়ার পরে দেখো উচ্চ সীমায় তুমি এখানে বিন্দু দাও, এরপরে কত? 18। তো 18 এই পর্যন্ত উঠবে, ধরে নাও যে এই পর্যন্ত 18 আছে। এই 18-র উচ্চ সীমায় তুমি এখানে বিন্দু দাও, এরপরে কত? 25। তাহলে 25 এই পর্যন্ত উঠবে। 25 তোলার পরে এখানে তুমি উচ্চ সীমায় বিন্দু দিয়ে দাও, এরপরে কত? 29। 29 এই পর্যন্ত উঠবে, এটা 29। এই উচ্চ সীমায় এখানে বিন্দু দিয়ে দাও, এরপর কত? 31। 31 এই পর্যন্ত যাবে, এটা 31। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোঝার সুবিধার্থে এই আয়তলেখগুলো এঁকেছি। আবার দেখো এটা কিভাবে করলাম। প্রথমে ক্রমযুক্ত গণসংখ্যাগুলো অতিরিক্তভাবে এই কলামটা লিখে ক্রমযুক্ত গণসংখ্যা উঠানো হয়েছে। এরপরে কি করা হয়েছে? এক্স অক্ষ বরাবর একটা দাগ দেওয়া হয়েছে, ওয়াই অক্ষ বরাবর আর একটা দাগ দেওয়া হয়েছে। তো এরপরে এই যে নিম্ন সীমা, প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত? 30 দেওয়া হয়েছে। যেহেতু ব্যবধান 5 করে, এই জন্য 35, 40, 45, 50, 55, 60 এইভাবে দেওয়া হয়েছে এগুলো। এরপর দেখো কি করা হয়েছে, ক্রমযুক্ত গণসংখ্যা কত এখানে? প্রথম শ্রেণীতে 3। এই কারণে এই দেখো, এটা যদি আয়তলেখ হতো তো আয়তলেখের উচ্চ সীমার এখানে বিন্দু দিতে হবে। এরপরে 8, এই শ্রেণীর এটা যদি আয়তলেখ হয়, আয়তলেখের এই উচ্চ সীমায় বিন্দু দিতে হবে। পরেরটা আবার আয়তলেখ, এখানে বিন্দু দিতে হবে। খেয়াল রাখতে হবে যে বিন্দুটা সবসময় উচ্চ সীমার এখানে দিতে হবে। এরপরের আয়তলেখ কিন্তু এইটা, এখানে বিন্দু দিতে হবে উচ্চ সীমাতে। এরপরে আয়তলেখ এইটা, এখানে বিন্দু দিতে হবে। এরপরের আয়তলেখ এইটা, এখানে বিন্দু দিতে হবে। আসলে আয়তলেখগুলো আঁকা যাবে না, তবে বোঝার সুবিধার্থে আমি আয়তলেখগুলো এঁকে দিয়েছি। তোমাকে কি করতে হবে? শুধুমাত্র আয়তলেখের উচ্চ সীমায় বিন্দু দিতে দিতে যেতে হবে। তাহলে আমি এগুলো মুছে দিই, কারণ এই আয়তলেখ তো লাগবে না, আয়তলেখ এখানে প্রয়োজন নাই, আয়তলেখ এখানে প্রয়োজন নাই। শুধুমাত্র দরকার এই বিন্দুগুলা। হ্যাঁ, এই বিন্দুগুলো দরকার, এই বিন্দুগুলো দরকার। তো যা হোক, দেখো এবার দেখো, এই যে ক্রমযুক্ত গণসংখ্যা প্রথমে ছিল 3-এর এই উচ্চ সীমার এখানে ফোঁটা দেওয়া হয়েছে। এরপরে 8 ছিল ক্রমযুক্ত গণসংখ্যা, এই যে উচ্চ সীমার এখানে ফোঁটা দেওয়া হয়েছে। এইভাবে ফোঁটা দিতে দিতে গিয়েছি বা বিন্দু দিতে দিতে গিয়েছি। এরপর কি করতে হবে? এই বিন্দুগুলো যোগ করতে হবে। তাহলে যেখানে ভাঙা চিহ্ন আছে, ভাঙা চিহ্ন থেকে তুমি যোগ করো। এখান থেকে এই বিন্দু যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করলে, এটা যোগ করলে, এটা যোগ করলে, এটা যোগ করলে, দেখো অজীব রেখা হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, কেউ যদি মনে করো যে এই সংখ্যাটা বিন্দুর এখানে দিয়ে দেব, দিতে পারো। এই সংখ্যাটা বিন্দুর এখানে দিতে পারো, তাহলে খাতা দেখতে স্যারদের সুবিধা হবে। আর যদি মনে করো যে বিন্দুগুলো আমি, এই সংখ্যাগুলো আমি দেব না, এই যে বিন্দুর যে নাম বা যে সংখ্যাটা, এই সংখ্যাগুলো তুমি দিতে পারো। যদি মনে করো যে আমি সংখ্যাগুলো দেব না, শুধু বিন্দুগুলোই দিয়ে এই বিন্দুগুলো যোগ করে দেব, সেটাও কোনো সমস্যা নাই। এখন দেখো অঙ্কনের বিবরণ, কিভাবে এই বিবরণ দিতে হবে। চিত্র আঁকা হয়ে গেল। চিত্র আঁকার পরে তোমার বর্ণনা দিতে হবে যে এক্স অক্ষ বরাবর প্রতি 1 ঘর সমান 1 একক ধরে শ্রেণীসীমার উচ্চসীমা, শ্রেণীসীমার উচ্চসীমা বা শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা, শ্রেণী ব্যবধানের উচ্চসীমা বললেও হবে, শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা বললেও হবে, শ্রেণী বিভাগের উচ্চসীমা বললেও হবে।
আমি আবার বলছি, এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 1 একক ধরে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হয়েছে। 0 থেকে 30 পর্যন্ত আগের সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এইভাবে বর্ণনা দিতে হবে। বন্ধুরা আমি আরেকবার বলছি বর্ণনা। এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 1 একক ধরে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হয়েছে। 0 থেকে 30 পর্যন্ত আগের সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এই মূলত আজকের আলোচনা যে কিভাবে অজীব রেখা আঁকতে হয়। আর গতদিন তো আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ এঁকে দিয়েছি এবং বর্ণনা বলে দিয়েছি কীভাবে বর্ণনা করতে হবে। বিশেষ করে পরিসংখ্যানের দুটো সৃজনশীল প্রশ্ন আসে। দুটো সৃজনশীল প্রশ্নে দেখবা যে গ নম্বর প্রশ্নেই, না প্রতিটা সৃজনশীল প্রশ্নেই গ, অর্থাৎ মোটামুটি একটা সৃজনশীল প্রশ্নে তো 3টি শাখা থাকে, তাই না? ক, খ, গ। ক নম্বরে উত্তর করতে হয়, খ নম্বরে উত্তর করতে হয়, গ নম্বরে উত্তর করতে হয়। তো এরকম গ নম্বর প্রশ্নে কিন্তু এই চিত্র অঙ্কন থাকবেই। সেটা অজীব রেখা থাকতে পারে, আয়তলেখ থাকতে পারে, গণসংখ্যা বহুভুজ থাকতে পারে। এই 3টের ভিতরে যে কোনো একটা থাকবে গ নম্বরে। এই কারণে তোমাকে এই চিত্র সম্বন্ধে যদি ভালোভাবে ধারণা থাকে তাহলে তুমি গ নম্বরে সহজে উত্তর করতে পারবে। তো দেখো, মূল বইতে যে লেখা আছে সেটা লিখলেও হবে। আবার যদি তুমি নিজের মতো করে, আমি যেভাবে বললাম নিজের মতো করে সুন্দর করে বানিয়ে লেখো তাও কিন্তু হবে। নিজের ভাষায় যদি লেখো সেটাও হবে। তো এখানে চিত্র অঙ্কনটাই মুখ্য। চিত্রটা যদি আঁকতে পারো তাহলে বর্ণনা করতে পারবে। দেখবা যে মূল বইতে হয়তো একটু বেশি থাকতে পারে, তো তুমি যদি অত বেশি না লিখে যদি ছোট্ট করে লেখো 2-3 লাইনেই, তাহলে কিন্তু পূর্ণ নম্বর পেয়ে যাবে। তাহলে মূল তোমার বিষয়টা কি? সেটা হচ্ছে প্রথম কাজ হবে তোমাকে সারণী তৈরি করা। সারণীভুক্ত বা সারণী তৈরি করা। সারণী তৈরি করার পরে তুমি গ্রাফ পেপারে চিত্রটা আঁকবে, এরপরে বর্ণনা করবে। বর্ণনা করবে কিন্তু মূল খাতায়, গ্রাফ পেপারে বর্ণনা করবে না। গ্রাফ পেপারে শুধুমাত্র চিত্রটা আঁকবে আর এই সারণী তৈরি করবে। মূল যে খাতা থাকে সেই খাতায় সারণী তৈরি করতে হবে, বর্ণনাও করতে হবে তোমার ওই মূল খাতায়। এরপরে গ্রাফ পেপারটা কী করবে, মূল খাতার সাথে পিন আপ করে দিবে। পিন আপ করে দিলে আমরা সেটা ওই চিত্রের সাথে বর্ণনা মিলিয়ে মিলিয়ে দেখব এবং এই সারণীর সাথে আমরা মিলিয়ে দেখব। বুঝতে পেরেছো বন্ধুরা? তো এখন বলো তোমরা ঠিকঠাক সব বুঝতে পেরেছো কি না? কোনো প্রশ্ন থাকলে উত্তর করো, এই প্রশ্ন করো, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো সমস্যা হলে বলো। লেখা যাচ্ছে না। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। বাঁধন বলছে দেখা যাচ্ছে না স্যার, লেখা দেখা যাচ্ছে না। মাস্টার বলছে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখো বন্ধু, বুঝতে পারছো কিনা? গতদিন অনেক নতুন বন্ধু আমার লাইভে ছিল, তাদেরকে অভিনন্দন জানাই যে আমার এই ক্লাসটা দেখার জন্য। নিয়মিত তোমরা ক্লাসে থাকবে আশা করি। আর জানো যে অধ্যায় শেষে পরীক্ষা হবে, এই পরীক্ষায় তোমরা অ্যাটেন্ড করবে। জাহিদ হাসান বলছে স্যার অজীব রেখার শেষ বিন্দুটাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে কোনো প্রবলেম হবে?
বলছে জাহিদ হাসান বলছে যে স্যার অজীব রেখার শেষ বিন্দুটি কি যদি নিচে নামিয়ে দিই শেষ বিন্দুটিকে যদি নিচে নামিয়ে দিই তাহলে কোনো প্রবলেম হবে? শেষ বিন্দুটি নিচে নামিয়ে দেওয়া বলতে ও আচ্ছা, আমি ঠিকমতো বুঝেছি কি না জানি না, তবে জাহিদ হাসান বলছে যে স্যার দশমিক বিন্দুর শেষ বিন্দু যদি নিচে নামিয়ে দিই তাহলে কোনো সমস্যা হবে কি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই যে দশমিক বিন্দু বলতে এই বিন্দুটা, তাই না? হ্যাঁ জাহিদ হাসান, তুমি বলছো যে এই যে শেষ বিন্দুটা যদি নিচে নামিয়ে দাও তাহলে কোনো অসুবিধা হবে কি না। না, অসুবিধা নাই। তোমাকে এই বিন্দুটা অবশ্যই যেখানে ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে এই ভাঙা চিহ্ন এখানে লাগিয়ে দিতে হবে। এই যে ভাঙা চিহ্ন এখানে লাগিয়ে দিতে হবে, অর্থাৎ এই ভাঙা চিহ্ন থেকেই কিন্তু শুরু করতে হবে এই বিন্দু। প্রথম বিন্দু তো এইটা, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার প্রথম বিন্দু কিন্তু এইটা, তাই না? প্রথম বিন্দু এইটা, এরপরে দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, এইভাবে এই বিন্দুগুলো আছে। তো এই বিন্দু থেকে এই ভাঙা চিহ্ন এখানে নামিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এই যে শেষে যে বিন্দুটা হয়েছে এই বিন্দুটা তো আর নামানোর কোনো দরকার নেই, এই বিন্দু পর্যন্তই থাকবে। তাহলে শেষে যে বিন্দু আছে এই বিন্দু এখানেই শেষ থাকবে, আর প্রথমে যে বিন্দুটা শুরু করেছো এই প্রথম শুরু থেকে, তার মানে এই বিন্দু থেকে ভাঙা চিহ্ন পর্যন্ত এই দাগটা আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছো জাহিদ হাসান? তুমি কি বুঝতে পেরেছো? মেহেদি হাসান বলছে স্যার শ্রেণী সীমাটা একটু বোঝাই দেন। আচ্ছা, শ্রেণী সীমা, মেহেদি হাসান ইমন বলছে যে স্যার শ্রেণী সীমাটা বুঝিয়ে দেন। আচ্ছা ওকে মেহেদি হাসান, বুঝাই দিচ্ছি। দেখো শ্রেণী সীমাটা কি। শ্রেণী সীমা এখানে দেখো, তোমাকে এই যে অজীব রেখা আঁকতে হলে কিন্তু অবশ্যই ক্রমজড়িত গণসংখ্যা দেখতে হবে। তো এখানে 30 থেকে 34 এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। আবার দ্বিতীয় শ্রেণী দেখো 35 নিম্ন সীমা, 39 উচ্চ সীমা। তৃতীয় শ্রেণীতে দেখো নিম্ন সীমা 40, উচ্চ সীমা 44। তো তুমি এখানে যখন শ্রেণীব্যাপ্তিতে এই যে সংখ্যাগুলো দিবে, কিভাবে দিবে? প্রথমে দিবে 30, এই যে প্রথমে নিম্ন সীমাটা এখানে বসিয়ে দাও 30, এরপরে বিন্দু এখানে 35 দিয়ে দাও, এরপরে 40 দাও, এরপরে 45 দাও, 60 এই পর্যন্ত দিতে হবে। এরপরে দেখো যে 30 থেকে 35 এখানে ধরে নাও একটা আয়তলে করবে। আমি এটা মুছে দিলাম। এই যে 30 থেকে 35 এখানে একটা আয়তলে করবে। গণসংখ্যা কত আছে এখানে? ক্রমজড়িত গণসংখ্যা কত আছে? 3 আছে। তাহলে 3 তুমি এই যে 3 ধরে নাও, এই পর্যন্ত 3 হবে, এটা 3। তো এই যে আয়তলেখটা তুমি তুললে এই ক্রমজড়িত গণসংখ্যা দেখে, তো এইটা হচ্ছে নিম্ন সীমার বিন্দু আর এটা হচ্ছে উচ্চ সীমার বিন্দু। ইমন, তুমি বুঝতে পেরেছো কিনা? এই যে আয়তলেখ, ধরে নাও যে একটা আয়তলেখ হবে, এই শ্রেণীতে আয়তলেখ হবে যে গণসংখ্যা 3 পর্যন্ত উঠবে উপরে। তাহলে এই যে একটা আয়তলেখ হলো, এই আয়তলেখের এটা নিম্ন সীমা আর এটা উচ্চ সীমা। তো আমি এই যে বিন্দু দিতে বলেছি যে উচ্চ সীমাতে, নিম্ন সীমাতে বিন্দু দেওয়া যাবে না। এই যে উচ্চ সীমাতে আমি বিন্দু দিয়ে দিয়েছি। ওকে, এরপরে দেখো 8 আছে না? 8 কিন্তু এই ব্যবধানে উঠবে। তো 8 যদি হয়, 8 ধরে নাও যে এখান থেকে 8 এই পর্যন্ত আসবে। তো 8 যদি হয়, আয়তলেখটা যদি এমন হতো, তাহলে এটা হয়তো নিম্ন সীমা আর এটা হবে উচ্চ সীমা। তো এখানে বিন্দু দিতে হবে কোথায়? বিন্দু দিতে হবে উচ্চ সীমাতে। উচ্চ সীমাতে বিন্দু দিতে হবে, তার মানে এটা হবে না, এই দাগটা দেওয়ার দরকার নেই।
এই যে উচ্চ সীমাতে বিন্দু দিয়ে দিলাম। এরপরে কত 18, তা 18 ধরে নাও, এই পর্যন্ত আছে 18, এই যে 20, এখানে 18, তা 18 যদি হয় তুমি একটা আয়তলেখ উঠাও, একটা আয়তলেখ উঠাও, উঠানো হয় এটা হবে নিম্ন সীমা, এটা হবে উচ্চ সীমা। আমি বিন্দু দিতে বলেছি কোথায়, উচ্চ সীমাতে দিতে বলেছি না, উচ্চ সীমাতে দিতে হবে, এই বিন্দু দেওয়া যাবে না। এই যে উচ্চ সীমাতে বিন্দু দিয়েছি, বিষয়টা ক্লিয়ার কিনা? এইভাবে প্রত্যেকটাই ওইভাবে উচ্চ সীমাতে বিন্দু দিয়ে দিয়ে যেতে হবে। এরপরে যেখানে ভাঙা চিহ্ন আছে, ভাঙা চিহ্ন থেকে বিন্দুটা যোগ করো, এই বিন্দু যোগ করো, এই বিন্দু যোগ করো, এই বিন্দু যোগ করো, এইভাবে যোগ করে দিয়ে দাও। ওকে, হ্যাঁ বোঝা যায় এবার? মেহেদী হাসান তুমি কি বুঝতে পেরেছ? মেহেদী হাসান তুমি কি বুঝছো? হ্যাঁ কমেন্টে জানাও যে তুমি বুঝতে পেরেছো কিনা। আমাদের মাঝে যারা আছে বা লাইভে যারা আছে, বাঁধন নতুন করে আসছে, বাঁধন ধন্যবাদ ও অভিনন্দন। জাহিদ হাসান আছে, আমাদের সাথে আরও আছে আশিক আছে, মাশরাফি আছে, মেহেদী হাসান, ইমন আছে এবং আরও অনেকে আছে। হ্যাঁ ইমন হাসান বলেছে ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, আচ্ছা আর কোনো সমস্যা আছে কিনা? গত দিনের যে আয়তলেখ গণসংখ্যা বহুভুজ এই বিষয়েও প্রশ্ন, গতকাল যে আয়তলেখ বা গণসংখ্যা বহুভুজ নিয়ে আলোচনা করেছি, আজকে যে অজীব রেখা নিয়ে আলোচনা করেছি, এই তিনটা চিত্র আমি বারবার বলছি যে পরিসংখ্যানের যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নে গ নম্বরে এই তিনটা চিত্রের ভিতরে যে কোনো একটা থাকবেই, এখানে 4 নম্বর। হ্যাঁ এই জন্য এই চিত্র সম্বন্ধে যদি ভালোভাবে আইডিয়া থাকে এর উত্তর সহজে করতে পারবে। তাহলে পরিসংখ্যানে যে চিত্র অঙ্কন, এই চিত্র অঙ্কন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকে। আর আগামীতে যে ক্লাসগুলো হবে চিত্র অঙ্কনে আর কোনো ক্লাস নাই, চিত্র অঙ্কনে আর কোনো ক্লাস থাকবে না আজকে দিয়ে চিত্র অঙ্কন শেষ হয়ে যাচ্ছে। যারা এই মুহূর্তে নতুন আসলে সেসব বন্ধুদের উদ্দেশ্যে আমি আরেকবার এটা রিক্যাপ করছি। দেখো আমাদের আজকের মূল আলোচনা ছিল যে কিভাবে অজীব রেখা আঁকতে হয়। তো অজীব রেখা আঁকতে হলে যারা নতুন আসছে লাইভে, যারা নতুন জয়েন করেছে, আমি সেসব বন্ধুদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আর যারা এতক্ষণ ছিলে তারাও আরেকবার শোনো ভালো করে। প্রশ্ন থাকবে যে উপরের সারণীভুক্ত উপাত্ত ব্যবহার করে অজীব রেখা আঁকো এবং অঙ্কনের বিবরণ দাও, প্রশ্নটা এমন থাকবে। সেই ক্ষেত্রে তোমাকে প্রথমেই সারণী তৈরি করতে হবে। সারণীতে কিন্তু শ্রেণী থাকবে, গণসংখ্যা থাকবে, অতিরিক্তভাবে তোমাকে ক্রমজোড়িত গণসংখ্যা তৈরি করে নিতে হবে। অনেক বইতে আছে যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান এটা করে নেওয়া আছে, এটা না করলেও প্রয়োজন নাই, হ্যাঁ সমস্যা নাই, এটা যদি নাও করো অসুবিধা নাই। শুধুমাত্র তুমি শ্রেণী, গণসংখ্যা, ক্রমজোড়িত গণসংখ্যা এই তিনটে কলম করলেই হবে। তো যা হোক, এই সারণীভুক্ত তুমি করে নিলে, করে নেওয়ার পরে এবার গ্রাফ পেপারে তুমি কি করবে? গ্রাফ পেপারে তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে দেখো যে গ্রাফ পেপারে ছোট ছোট ঘর, এক এক ঘর সমান আমরা 1 একক ধরে নিই। তো এখানে দেখবা যে 5 ঘর অন্তর অন্তর মোটা মোটা দাগ কাটা থাকে গ্রাফ পেপারে, 5 ঘর অন্তর অন্তর থাকে। আবার কোনো কোনো গ্রাফ পেপারে দেখবা যে 10 ঘর অন্তর অন্তরও মোটা মোটা দাগ কাটা থাকে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ধরে নিলাম যে 5 ঘর অন্তর অন্তর। দেখো আমি এই মোটা দাগের উপর দিয়ে এক্স অক্ষ বরাবর একটা দাগ দিয়েছি, এখানে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে। অনেকে কিন্তু এই তীর চিহ্ন দেয় না, এই তীর চিহ্ন দিয়ে এক্স লিখতে হবে, ঠিক তীর চিহ্নের পাশে এক্স লিখতে হবে। যে ভুলগুলো তোমাদের হয় বিশেষ করে দেখা যায়, তীর চিহ্ন অবশ্যই দিতে হবে, তীর চিহ্নের পরে এক্স লিখতে হবে।
এরপরে দেখো এখানে মূলবিন্দু 0, এই মূলবিন্দু থেকে উপরে মোটা দাগের উপরে আর একটা রেখা টানবা, সেটা কি হবে? এটা হবে ওয়াই অক্ষ। এখানেও তীর চিহ্ন দিতে হবে, এখানে হবে ওয়াই অক্ষ। তাহলে এখানে একটা রশ্মি হলো, একটা রশ্মি হলো, তাই না? আর এটা মূলবিন্দু 0। তো যা হোক, আমি 5 ঘর অন্তর অন্তর এখানে দাগ মেরে দিয়েছি। দেখো 5 ঘর অন্তর অন্তর দিয়ে দিয়েছি। তো 5 ঘর অন্তরে প্রথমে যে নিম্নসীমা এখানে 30, এই 30 আমি দিয়ে দিয়েছি। দেখো 30 দিয়েছি, এরপরে দেখো 35 দিয়েছি, 40, 45, 50, 55, 60, এইভাবে কিন্তু আমি দিয়েছি। আর এখানে 5 ঘর অন্তর অন্তর আমি দিয়েছি 5, 10, 15, 20, 25, 30, 35। যেহেতু আমি অনুমান করে কিন্তু এটা দিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু আমি অনুমান করে দিয়েছি, যেহেতু আমার কাছে গ্রাফ পেপার নাই। তবে ধরে নিলাম যে গ্রাফ পেপারে এমন থাকে। তাহলে এটা লিখবো শ্রেণীসীমা বা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, যেটাই তুমি লেখো না কেন লিখতে পারবে। আর এখানে গণসংখ্যা, অনেকে হয়তো মনে করে স্যার যেহেতু এটা ক্রমযোজিত গণসংখ্যা কাজ করছি, তাহলে এটা ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হবে কিনা? না, এই ক্ষেত্রে তুমি গণসংখ্যাই লিখবে, কারণ এটা গণসংখ্যা। হ্যাঁ, গণসংখ্যা ধরা হয়েছে। ক্রমযোজিত গণসংখ্যা এই যে কিভাবে যোগ করতে হয় সেটা তো তুমি জানো। এই ক্রমযোজিত গণসংখ্যা দেখে এবার তোমার অজীব রেখা আঁকতে হবে। এরপর কি করেছি দেখো, এই ক্রমযোজিত গণসংখ্যায় কিন্তু এবার কাজে লাগবে এই চিত্রটা আঁকার জন্য। প্রথমে 30 থেকে 35, দেখো 3, এখানে যদি একটা আয়তলেখ হইতো, ওই আয়তলেখের উচ্চ সীমা থেকে বিন্দু দিয়েছি। এরপরে 8 আছে, এই আয়তলেখের এখান থেকে এই বিন্দু একটা আয়তলেখ হবে, আয়তলেখের উচ্চ সীমাতে বিন্দু দিয়েছি। এরপরে 18, এখান থেকে যদি একটা আয়তলেখ ওঠে, এই সোজাসুজি যেটা আয়তলেখ ওঠে, এটা উচ্চ সীমা, এখানে ফোঁটা দিয়েছি। এরপরে দেখো কত 25, 25 বরাবর এখান থেকে যদি একটা আয়তলেখ ওঠে, এখানে উচ্চ সীমা, এখানে ফোঁটা। এরপরে 29, 29 দেখো এখানে এই বরাবর যদি এটা ওঠে, এখানে কিন্তু উচ্চ সীমাতে ফোঁটা দিয়েছি। এরপরে 31, যদি এই বরাবর একটা আয়তলেখ ওঠে, তাহলে এখানে আমি ফোঁটা দিয়েছি। এখন এই ফোঁটা বা এই বিন্দুগুলো কি করব? যোগ করব। দেখো এটা কিন্তু প্রথম বিন্দু। প্রথম বিন্দু এই যে ভাঙা চিহ্নের এখান থেকেই কিন্তু এটা যোগ করতে, ভাঙা চিহ্ন থেকে এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এইভাবে যোগ করতে করতে গেলাম। তো এরপরে কি করা হয়েছে? বর্ণনা। তো বর্ণনা করতে গেলে যেটা করতে হয়, বর্ণনাটা শোনো ভালো করে। বর্ণনা তুমি দিবে যে x অক্ষ বরাবর প্রতি 1 ঘর সমান 1 একক ধরে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর প্রতি 1 ঘর সমান 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হয়েছে। 0 থেকে 30 পর্যন্ত আগের সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই মোটামুটি বর্ণনা। যা হোক, এই পর্যন্ত বললাম। তো আর কোনো সমস্যা আছে কিনা বন্ধুরা? আর কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এখানে ইমন প্রশ্ন করেছে যে XY কোন হাতে লিখতে হবে? ধন্যবাদ। এটা X বড় হাতে লিখতে হবে, এটা কিন্তু বড় হাতের। ধন্যবাদ। এটা বড় হাতের, হ্যাঁ, এটা বড় হাতের, এটা বড় হাতের অক্ষর। X অক্ষ বরাবর এই Xটা বড় হাতে দিতে হবে, এই Yটা এটা বড় হাতের অক্ষর দিতে হবে। ধন্যবাদ ইমনকে। আচ্ছা, আর জাহিদ হাসান বলছে যে গণসংখ্যা বহুভুজটা একটু বললে উপকৃত হতাম। গণসংখ্যা বহুভুজ, আচ্ছা গণসংখ্যা বহুভুজ। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা? নাই, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। উর্মি বলছে যে নো প্রবলেম। আচ্ছা, ধন্যবাদ উর্মি। ইতিমধ্যে আমাদের সাথে হ্যাঁ, উর্মি তো যোগ দিয়েছে অনেক আগেই। ফারদিন খান যোগ দিয়েছে। ফারদিন খানের অনেক দেরি হয়ে গেছে। ফারদিন খান, আচ্ছা, অনেকে আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না, অনেক বন্ধুরাই আছে। মাশরাফি তো আছেই। আচ্ছা, এখন জাহিদ হাসান বলছে যে স্যার গণসংখ্যা বহুভুজটা একটু বোঝাই দিলে ভালো হতো। তো যাই হোক, আমি গণসংখ্যা বহুভুজ যেহেতু কতদিন আলোচনা করা হয়েছে, আমি আজকে আরেকবার একটু বোঝাই দিই। তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ,
এটা মুছে দিই। এখন দেখো গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ তৈরি করতে হলে তোমাকে এই যে শ্রেণী তো থাকবেই, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করে নিতে হবে। তুমি তো জানো যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে তৈরি করতে হয়, এটা কতদিন যেহেতু আলোচনা হয়েছে। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হলে তোমাকে এই যে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হয় এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হয়। তো এখানে আমি যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানে লিখি, আসলে এটা লেখার দরকার ছিল এই জায়গায়, দ্বিতীয় কলামে লেখার দরকার ছিল, তারপরে আমি এখানে দিচ্ছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে দিতে হয় দেখো, যেহেতু কতদিনের আলোচনা তারপরেও আজকে আমি আরেকবার বলে দিই। এখানে কত দিবে, এখানে দিবে 29.5 থেকে 34.5। এখানে হবে 34.5 থেকে 39.5 39.5 থেকে এটা হবে 44.5 44.5 থেকে এটা হবে 49.5 49.5 থেকে হবে 54.5 54.5 থেকে এটা হবে 59.5। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিন্তু দ্বিতীয় কলামে তৈরি করতে হবে, আর গণসংখ্যা কিন্তু তৃতীয় কলামে হবে। হ্যাঁ, যেহেতু আমার আগে থাকতে এটা করা ছিল এই জন্য এটা আর মুছছি না। তো দেখো এই যে এই জায়গায় কিন্তু তোমাকে লিখতে হবে, এই জায়গায় লিখতে হবে কত, 29.5 29.5 34.5 এরপরে 39.5 44.5 49.5 54.5 এবং 59.5। এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করে নিতে হবে। আর এখানে দেখো 5 10 15 20 25 30 35 এইভাবে এইগুলো লিখতে হবে। তো যাই হোক, এটা আমরা লিখবো যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এটা গণসংখ্যা, ঠিক আছে। এখন আমরা কি করব, গণসংখ্যা বহুভুজ যেহেতু তৈরি করছি, এই যে গণসংখ্যা কত 3, তাহলে আমি 3 পর্যন্ত উঠালাম। ধরে নাও যে এটা একটা আয়তলেখ আমি তৈরি করছি, এটা 3। এরপরে কত 5, তাহলে তুমি 5 পর্যন্ত উঠাও। প্রথমে তুমি আয়তলেখটাই তৈরি করো আগে, এরপরে 10, এটা 5 হয়েছে, এটা হয়েছে 10। এরপরে কত 7, এরপরে 7 পর্যন্ত উঠাও। এরপরে হয়েছে 4, তুমি 4 পর্যন্ত উঠাও। এরপরে হয়েছে কত 2, তুমি এখানে 2 পর্যন্ত উঠাও। ওকে, তো এটা কিন্তু আমাদের আয়তলেখ তৈরি হয়ে গেছে। তুমি গণসংখ্যা বহুভুজ দেখতে চেয়েছো, আমি আয়তলেখটা আগে তৈরি করে দেখাই। তো এটা কিন্তু আয়তলেখ তৈরি হয়ে গেছে। তাহলে আয়তলেখ তৈরি করতে হলে ঠিক এইভাবে কাজ করতে হবে। এখন দেখো গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ তোমার তৈরি করতে হলে এরকম আয়তলেখ তোমার তৈরি করা যাবে না। তো এই আয়তলেখ দেখো 5 ঘর অন্তর অন্তর কিন্তু আয়তলেখটা আমি উঠিয়েছি, 5 ঘর অন্তর অন্তর। তো এই আয়তলেখের ঠিক মাঝামাঝি জায়গায় বিন্দু দিতে হবে। এই আয়তলেখের ঠিক মাঝামাঝি উপরে মাঝামাঝি জায়গায় বিন্দুগুলো দিতে হবে। এই যে বিন্দু দিতে হবে। জাহিদ হাসান, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ফারদিন অনেক আগে যোগ দিয়েছে, যাই হোক আমি দেখতে পারিনি। ফারদিন ধন্যবাদ। তো এখানে বুঝতে পেরেছো জাহিদ হাসান যে এই আয়তলেখের ঠিক মাঝামাঝি জায়গায় এখানে বিন্দু দিতে হবে। এখন এই আয়তলেখ কিন্তু তোমাকে আঁকা যাবে না। অনেক সময় বলতে পারে যে আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো, সেই ক্ষেত্রে তুমি আয়তলেখ আঁকবে, আবার গণসংখ্যা এই যে এখানে তুমি এটা যোগ করে দাও, এটা যোগ করে দিবে, এটা এইভাবে যোগ করে দিবে। ওকে, আয়তলেখের গণসংখ্যা বহুভুজ। আর যদি বলে যে না শুধুমাত্র গণসংখ্যা বহুভুজ, সেই ক্ষেত্রে তোমাকে কি লাগবে, শুধুমাত্র বিন্দুগুলো প্রয়োজন হবে।
শুধুমাত্র বিন্দুগুলোই দরকার হবে, আর কিছুই দরকার নাই, বিন্দুগুলো প্রয়োজন হবে। আচ্ছা দেখো, এখন এই বিন্দুগুলো তুমি কি করবে, এই আয়তলেখে ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু বিন্দুগুলো তুমি দিয়েছো। এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে এই বিন্দুগুলো যোগ করতে হবে। যে ভাঙা চিহ্ন এখান থেকে এই বিন্দুগুলো যোগ করে দাও, এই বিন্দুগুলো যোগ করে দাও, দিয়ে নিচে নামিয়ে দাও। এখন তুমি এইগুলো একটু হালকা করে একটু নকশা করে দিতে পারো। এই যে ওকে, এই গণসংখ্যা বহুভুজ হয়ে গেল। এখানে কিন্তু কোনো আয়তলেখ ঘটবে না, তবে আয়তলেখের মাঝামাঝি জায়গায় বিন্দুগুলো দিতে হবে। তো এখন তুমি বর্ণনা কিভাবে দিবে, বর্ণনা দিবে যে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক একক ধরে গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। 0 থেকে 29.5 পর্যন্ত আগের সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমি কি আরেকবার বলবো বর্ণনা? হ্যাঁ, বর্ণনা আরেকবার বলছি। বর্ণনা দেখো, এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক একক ধরে গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। 0 থেকে 29.5 পর্যন্ত আগের সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এইভাবে তোমাকে বর্ণনা দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, এতক্ষণ ধরে তোমরা আমার ক্লাস দেখেছো ধৈর্য সহকারে, এই জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমার সাথেই থাকবে, প্রতিদিন শুক্রবার বাদেই আমার লাইভ ক্লাস থাকে। তো এই ক্লাস নিয়মিতভাবে তোমরা দেখবে আশা করব। আর যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানিয়ে দিবে, এবং আমার মোবাইল নম্বরও আছে, মোবাইলেও তোমরা জানতে পারবে। শুধু তাই নয়, এই লাইভ ক্লাস শেষে আমাদের এই যে কোটচাঁদপুর অনলাইন স্কুলের পেজে এই ভিডিওগুলো সেভ থাকে। তোমরা এ পর্যন্ত কোটচাঁদপুর অনলাইন স্কুলের যত অনলাইন ভিত্তিক ক্লাস হয়েছে সকল ক্লাসের ভিডিও কিন্তু আমাদের এই কোটচাঁদপুর অনলাইন স্কুলের পেজে আছে। তোমরা ভিডিও অপশনে গেলেই যখন খুশি, যত খুশি বা যতবার খুশি ততবার তোমরা দেখে নিতে পারবে। যারা লাইভে থাকতে পারছো না, পরে অবশ্যই এই ক্লাসটা তোমরা দেখে নিবে। এবং এই ক্লাসটা আমরা যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও আপলোড করি, আমাদের নিজস্ব যে চ্যানেলগুলো আছে চ্যানেলও আপলোড করা হয়। তো এই চ্যানেলগুলো তোমরা দেখবে, সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম তোমরা জানো হয়তো, চ্যানেলের নাম হচ্ছে কবির স্যার অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস এই চ্যানেলে তোমরা দেখতে পারবে, ইউটিউব চ্যানেল আছে কবির স্যার অনলাইন ক্লাস। হ্যাঁ, এই চ্যানেলে তোমরা দেখবে এবং দেখার পরে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আশা করি। তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে, আমার এই চ্যানেল এর যে ভিডিওগুলো আছে সবগুলোই তোমরা দেখতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ দিয়ে দেব আগামীকাল আগামীকাল যে বিষয়ে ক্লাস নেব সেটা দেখো, তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ দেব এই অজীব রেখা কীভাবে আঁকতে হয়। আর আগামী দিনের যে ক্লাসটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে এই যে গাণিতিক গড় নির্ণয় করতে হয়। গাণিতিক গড় নিয়ে আলোচনা হবে। কীভাবে গড় নির্ণয় করতে হয়, অবিন্যস্ত উপাত্ত থেকে কীভাবে গড় নির্ণয় করতে হয়, বা কীভাবে সারণীভুক্ত করে গড় নির্ণয় করতে হয় এই বিষয়ে আলোচনা। তো যাক, আজকে তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ
তোমাদের বাড়ির কাজটা দিব। বাড়ির কাজটা তোমরা অনুশীলনী 14। এখানে দেখো অনুশীলনী 17 এর অনুশীলনী 17 প্রশ্ন নম্বর 14। 14 যে গ নম্বর আছে, এই 14 গ নম্বরে কিন্তু আয়তলেখ আঁকতে বলা হয়েছে। তোমরা কি করবে? তোমরা অজীব রেখা আঁকবে, অজীব রেখা আঁকবে। এই যে এটা 14 গ নম্বরে আয়তলেখ আঁকতে বলা হয়েছে, তোমরা এটা অজীব রেখা আঁকবে। তো যাই হোক, আজকে আমি ক্লাস এখানে শেষ করব। আর যাওয়ার আগে সবাইকে যে সতর্কবাণী সেটা আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে তোমাদেরকে সবসময় চেপে থাকতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। আর যদি বাইরে বের হতে হয় সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর যখনই বাইরে ঘোরাফেরা করে আবার নিজ বাড়িতে প্রবেশ করবে অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। নিজের বাড়ি ঘর দুয়ার পরিষ্কার রাখতে হবে, নিজের পড়ার ঘর পরিষ্কার রাখতে হবে, বা বাড়ির আঙিনা, জামা কাপড়, নিজের জামা কাপড় বা পরিবারের জামা কাপড় বা সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের বাপ মা বা গুরুজনদের সেবা যত্ন করতে হবে, নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে, অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, সাথে সাথে পড়াশুনো চালিয়ে যেতে হবে। যা হোক, সবাই ভালো থেকো। এই পৃথিবী আগের মতো স্বাভাবিক হোক, এই দোয়াই আমরা বা এই কামনাই আমরা করি। সবাই সবার জন্য দোয়া করবে। আর আগামী দিনের ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।